রুম থেকে বের হয়ে আমাকে দেখিয়ে দিল রান্নাঘরে অনেক কাজ। রান্না-বান্না সহ সব করতে। রান্না আমাকেই করতে হবে। সব পরিষ্কারও আমাকে করতে হবে। আবার রাতে আবার তাদের সঙ্গও দিতে হবে। এসব কথা শুনে আমার মনে হচ্ছিল আমার শরীরের কান একদম পচে যাচ্ছে। আর আমি তাদের কোনো ভাষা না বোঝাতে আমাকে সবকিছু হাতের ইশারায় বোঝায় তারা। আমি একটা ফোন করব ঠিক তখনই তাদের বাড়িতে এক লোক আসে। সেই লোক তাদের মতন পোশাকে। কিন্তু সে বাঙালি ছিল। আমি তাকে দেখেই বুঝতে পেরেছিলাম। আমাকে জানায় সে যে আমাকে আমার স্বামী তাদের কাছে ১ বছরের জন্য ৫ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। এই সময়টা তাদের সব চাহিদা মেটানোর আমার কাজ। তাদের বাড়ির কাজ, তাদের শরীরের কাজ, সবটা। সারাদিন যে কয়জন চাইবেন, যা কিছু চাইবেন আমাকে তাদের দিতে হবে। এটা শোনার পর আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি খালি পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমার কানে কিসের কথা আসলো অত সব মনে ছিল না। কিন্তু একটা কথা আমার কানে এখনো বাজে। এত টাকা দিয়ে আমাকে আনলো, কিন্তু আমি তাদেরকে আনন্দ দিতে ব্যর্থ। তারা বাংলাদেশ থেকে মানুষ আনে যাতে এক কাজে ২ কাজ হয়। বাড়ির সব কাজও হয় আবার শরীরের চাহিদাও মেটে। কিন্তু তারা বারবার একটা কথা বলছিল যে আমি খুব সুন্দর ঠিক, কিন্তু অনেক কিছুই জানি না। অনেক কিছুই বুঝি না। এই অনেক কিছুটা বুঝতে আমার প্রায় ৩ মাস সময় লেগে গিয়েছিল। জানি না কোন পাপের শাস্তি ছিল আমার এই বিদেশে আসা। ছোট বয়সে বিয়ে করেছি। কোনোদিন কোনো পাপ করার সুযোগই পাইনি। কোনো মানুষের খারাপ করিনি। নিজের স্বামী সন্তান এসব নিয়েই ছিলাম। আর আজ আমি এত পুরুষের সাথে থেকে এক কলঙ্কিনী নারী। এই যে আমি আজ কলঙ্কিনী নারী হলাম, এতে আমার দোষটা কোন জায়গায় ছিল? আমি আমার স্বামীর কথায় বিদেশে পাড়ি দিয়েছি সেটা? নাকি সারা জীবন কষ্ট করেছি বাপের বাড়িতে কোনো পাপ কাজ করিনি সেটা? বাপের বাড়িতে বসে খাবারের কষ্ট, অভাব আর স্বামীর বাড়িতে এসে একটার পর একটা সন্তান, নিজের শরীর যে একটুখানি সুখ শান্তি পাবো সেটা সময়ই কখনো পাইনি। আচ্ছা, আমি আবার আমার ঘটনায় চলে আসি। ওই দিনের পর আমার উপর এক ধরনের তাণ্ডব যেতে লাগলো। সারাদিন কাজ করি, ঘরের সব কাজ। সব কাজ মানে সব কাজ। রান্নাবান্না থেকে শুরু করে বাসন মাজা, কাপড় ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার করা। এরপরে এই ঘরে ৪ জন পুরুষ। ২ ভাই, তাদের বাবা ও দাদা। একজন মহিলা আছে যে বয়স্ক, তার সেবাও আমাকে করতে হয়। এই ৪ জন দিনে বিভিন্ন সময় আমাকে আমার কাছ থেকে টেনে নিয়ে যায়। ওদের যতক্ষণ যা ইচ্ছা তাই করে, পরে ছেড়ে দেয়। আর এখন আমি তাদের অল্প কিছু কথাও বুঝতে পারি। ওনাদের শারীরিক চাহিদা ও খাবারের চাহিদা খুব বেশি। ওনাদের প্রতিদিন ৪ বেলা অনেক খাবার চাই, পেট ভরে খাবে। আর পাশাপাশি ওনাদের শরীরও চাই। আমি শুধু ১ম ভাবতাম ২ ভাই, বাবা ও দাদা কিভাবে একজন নারীর সাথে থাকে। এরপর আমার কাছে এটা অনেকটা স্বাভাবিক লাগা শুরু করে। আমার মনে হতে থাকে এমন ধরেন আমাদের বাসায় একটা তোয়ালে আছে। মানুষ ৪ জন। এখন সবার শরীরে পানি মুছতে হবে। ওই একই তোয়ালে তাদের ব্যবহার করতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় তো নেই। কারণ বাড়িতে তো একটাই তোয়ালে। আর তাদের এটা নিয়ে কোনো লজ্জাও নেই। তারা আসলে ওই দেশের লোক ছিল না। তারা অন্য দেশ থেকে এসে ওখানে বসবাস করা শুরু করেছিল। ১ম এ না বুঝলেও পরে বুঝতে পারি। উনারা আসলে কোনো ভালো মানুষই ছিল না। উনারা অস্ত্র ব্যবসা করতেন। খুব ভয়ানক ছিলেন। ওই বাসার ছোট যে ছেলেটা, ওর বয়স আমার স্বামীর মতন ছিল। একটা সময় পর ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওদের মধ্যে ওই একমাত্র ছিল যার ভিতরে মনুষ্যত্ব ছিল। ও আমাকে একদিন বলল, ওদের মাকে ওর বাবা-মা ওদের মাকে ওর বাবা মারতে, মারতে মেরে ফেলেছিল। ওর বাবা খুব বদমেজাজি লোক। আমি এটা শুনে খুব ভয় পাই। ছেলের নাম ছিল ইবান। ইবান মনে হয় আমাকে পছন্দ করা শুরু করলো। ও যখন আমার সাথে থাকতো আমার মনে হতো মাঝে, মাঝে আমি আমার স্বামীর সাথেই আছি। কিন্তু বাকিদের সাথে যে সময়টা আমার কাটতো, আমার মনে হতো এক্ষুনি আমার দম বন্ধ হয়ে মৃত্যু হবে। এভাবে একদিন ওর বাবা আমার ঘাড়ের চামড়া তুলে ফেলেছিল কামড় দিয়ে। এতটাই ব্যথা ছিল, আমার জ্বর চলে আসছিল।
ইভান আমাকে এসে বলল, ও আমাকে এখান থেকে বের হতে সাহায্য করবে। আমি অবাক হলাম, এসব কি বলো? ইভানই জানালো ওর কিছু জমানো টাকা আছে যেটা ও আমাকে দিয়ে দেবে। আমি ওর কাছে কিছুই চাইনি। ও শুধু বলল, তোমার সাথে থাকা মুহূর্তগুলো আমি কোনোদিন ভুলবো না। তোমার সাথে থাকতে থাকতে আমি তোমাকে যে কখন পছন্দ করে ফেলেছি সেটাও জানি না। আমার মাকে আমি ছোটবেলায় হারিয়েছি। আমার বোন বলতে কেউই ছিল না। মেয়ে মানুষ, মহিলা মানুষ, তাদের আমি দেখিনি। কিন্তু তুমি আসার পরে বুঝলাম একটা ঘরে মেয়ে মানুষের কতটা দরকার। আমি সেদিন আর কিছুই বলিনি। এরপর একদিন ফজরের আগে ও আমাকে নিয়ে বের হয়। বের হয়ে আল গোবাইবা নামের একটা জায়গায় নিয়ে যায়। আমাকে ও বারবার জিজ্ঞেস করে আমি পাসপোর্ট এনেছি কিনা। আমি বলেছি এনেছি। ও আমাকে বলে আমি চাইলে এখানে থাকতে পারি, না চাইলে চলেও যেতে পারি, কিন্তু ও কোনোদিন আমাকে বলবে না। আমার চোখে নিজের অজান্তেই পানি চলে আসে। ওই নরকখানায় আমি প্রায় 6 মাস ছিলাম, কিন্তু আমার মনে হয় যুগ যুগ যাবৎ আমি ওখানেই ছিলাম। আমার সাথে ওই বাসায় আরো এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আমি বলা তো দূরে থাক, মনেও আনতে ভয় পাই। আমার স্বামী আমাকে জেনে শুনে তার নিজের কাজের হাসিলের জন্য একদল পুরুষের হাতে দিয়ে ছেড়ে দিয়েছিল। আচ্ছা, আমার স্বামীর কি একটুও কষ্ট হয় নাই? যেমন ও যখন অন্য নারীর সাথে ছিল তখন যে আমি কষ্টটা পেয়েছিলাম সেটা। এরপর আমি একটা মহিলাকে দেখে ওখানে ঝাড়ু দিচ্ছিল, যাকে হয়তো আল্লাহ পাক পাঠিয়েছে আমার জন্য। ওই মহিলাকে দেখে আমার কেমন যেন মনে হলো উনি বাংলাদেশী। ওনার কাছে গিয়ে যখন জানতে চাইলাম, উনি বলল হ্যাঁ উনি বাংলাদেশী। ওনাকে সবটা খুলে বললাম। উনি সব শুনে আমার দিকে তাকিয়ে রইল প্রায় 2 মিনিট। কিছুক্ষণ পর বলল ওনার ডিউটি আর 1 ঘন্টা পর শেষ হবে। এরপর উনি আমাকে ওনার সাথে ওনার থাকার জায়গায় নিয়ে যাবে। কিছুক্ষণ পর আমার শরীরে উনি অনেক দাগ দেখতে পেলেন। এরপর উনি যেখানে থাকেন সেখানে আমাকে নিয়ে বললেন যে একটু ওষুধ লাগাও। এই দাগগুলো না হলে তোমার জীবনে যেরকম ব্যথার কারণ ছিল সেরকম স্মৃতিগুলো যখনই তুমি এই দাগগুলো দেখবে তোমার কষ্ট দিতে থাকবে। ওনার নাম ছিল শারমিন। উনি আল গুবাইবের পাশেই একটা জায়গায় থাকতো। ওনার ডিউটি যাতে কাছে হয় এই জন্য। ওনার বাড়ি ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে। খুব কষ্টে বিদেশে এসেছে উনি। ওনার ছেলে মেয়ে আসছে। দেশে ওনার ছেলে মেয়ে আছে, কিন্তু স্বামী নেই। স্বামী না থাকায় উনি এই দেশে এসেছেন। অনেক কষ্ট করেছেন, কিন্তু আমার মতন পরিস্থিতিতে ওনার পড়তে হয়নি কোনোদিন। ওনার সাথে থেকে আমি একটা বিষয় বুঝলাম, একাকিত্ব মানুষকে তিলে তিলে শেষ করে দিতে পারে। উনি নাকি গত রাতে সিদ্ধান্ত নিয়েছিল আত্মহত্যা করবেন। আমি কারণ জানতে চাইলাম। উনি বলল ওনার ছেলে মেয়ে মোটামুটি বড়। 6 বছর যাবৎ এখানে থাকে উনি। 40,000 টাকা বেতন পায়। মাত্র 5,000 টাকা রাখে, কারণ থাকা খাওয়া সব কাজের মধ্যে দিয়ে হয়ে যায়। বাকি টাকা দেশেই পাঠিয়ে দেয়। কিছুদিন আগে জানতে পারে তার মা বাবা সে টাকা দিয়ে একটা বাড়ির কাজে হাত দিয়েছে, অথচ তার ছেলে মেয়ে না খেয়ে থাকে টাকার অভাবে। সে এতটা কষ্ট করে বিদেশের মাটিতে পড়ে আছে নিজের সন্তানের মুখে ভালো খাবার, শরীরে ভালো কাপড়, মুখে হাসি ফোটাতে। বাকি টাকা দেশেই পাঠিয়ে দেয়। কিছুদিন আগে জানতে পারে তার মা সে টাকা দিয়ে একটা বাড়ির কাজে হাত দিয়েছে, অথচ তার ছেলে মেয়ে না খেয়ে থাকে টাকার অভাবে। সে এতটা কষ্ট করে বিদেশের মাটিতে পড়ে আছে নিজের সন্তানের মুখে ভালো খাবার, শরীরে ভালো কাপড়, মুখে হাসি ফোটাতে, আর তার নিজের মা নিজেদের আখের গুছাতে ব্যস্ত। এই বিদেশে না আসলে আসলে দুনিয়া কি সেটাই জানতাম না। কি বাবা মা, কি ভাই বোন, কি স্বামী সেটাই বুঝতাম না। তার নিজের বাবা মা এখন তাকে দেশে আসতে মানা করে, আর বারবার নাকি তাকে বলে বাসায় বসে না থেকে ওভারটাইম করে আরো বেশি করে টাকা পাঠাতে। সব বলতে বলতে শারমিন আবার প্রায় কান্নাকাটি শুরু করে। আমিও তার সাথে সাথে ঝাড়ু দেওয়ার কাজ নেই, শপিং সেন্টার ক্লিন করে মাঝে মাঝে দেশে ফোন দেই, আর মেয়েদের জন্য মনটা বড়ই অস্থির করে। একদিন জানলাম ওর বাবা খুব অসুস্থ। ওর বাবার সাথে এখানে আসার পর 7 মাসে একবারের জন্যও কথা বলিনি। আজ কথা বললাম। মানুষটা হ্যালো বলার পর কেন যেন খুব কান্না আসলো। দেশে থাকতে মানুষটা খুব ভালোবাসা দিয়েছে।
কত মানুষের স্বামী মারে, নেশা করে, জুয়া খেলে, বউ পেটায়, কিন্তু আমার স্বামী আমাকে কোনোদিন মারে নাই। কিন্তু সে যে অন্যায় করেছে সেটা আমি জীবনে কোনোদিন মাফ করতে পারবো না। সে কিভাবে টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেয়। আমার স্বামীর সাথে কথা বলে বুঝতে পারলাম তার অবস্থা খুবই খারাপ। বললাম, ঢাকায় বড় ডাক্তার দেখাও, টাকা পাঠিয়ে দেই। বলল, শক্তি নেই, কেউ নেই যে নিয়ে যাবে। মেয়েরা জানালো আজ প্রায় ১ মাস তাদের বাবা বাসার বাইরে যেতে পারেন না, খাওয়া দাওয়া করতে পারেন না, অনেক শুকিয়ে গিয়েছে। সিদ্ধান্ত নিলাম দেশে যাব। দেশে গেলাম। মানুষটাকে দেখে ঘেন্না লাগার কথা থাকলেও আমার খুব মায়া হওয়া শুরু হইল। ওর শরীরের মাংস অর্ধেকই নাই। তখন জানতাম না যে ওনার কিছু একটা হয়েছে। যেদিন আসলাম সেদিনই তাকে নিয়ে আবার ঢাকায় রওনা করলাম। টেস্ট করিয়ে আবার ডাক্তার দেখাতে প্রায় ৩ দিন লাগলো। সব রিপোর্ট পেয়ে ডাক্তারের কাছে যেতেও তো সময় লাগে। এই সময় একসাথে একই হোটেল রুমে আমরা ছিলাম। ৮ মাস আগেই আমি দেশ ছেড়েছিলাম। এর মধ্যে যেমন আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক তেমন আমার স্বামীরও। ওর শরীরে সেই শক্তি, সেই ইচ্ছা কিছুই নাই। সবসময় চোখগুলো একরকম করুণ ভরা চাহনিতে কেমন করে যেন তাকিয়ে থাকে। কিছুই খেতে পারে না। কিছু না মানে কিছু না। আমাকে শুধু একবার বলেছিল, তোমাকে কি ওরা খুব মেরেছে? আমার এক মুহূর্তের জন্য মনে হলো ওই লোকটা কি আসলেই জানে না আমাকে কাদের কাছে বিক্রি করেছিল, নাকি জানে জেনেও না জানার ভান করছে। এরপর তার কথায় বুঝে গেলাম যে সে আসলে ওই সময়টাতে একটা চক্রের সাথে জড়িয়ে গিয়েছিল, যারা নারীদের বিদেশে পাঠায় আর বাছাই করে সুন্দরী নারীদেরকেই পাঠায়। কিন্তু নারীরা সেখানে গিয়ে মানুষের বাসায় কাজ করে, শুধু ওনারা নাকি মারধর করে একটু, এই আর কি। একবার এক লোক আমার ছবি দেখে আমাকে পছন্দ করে আর বলে ১ বছর বিদেশে থাকবো, এই বিনিময়ে এই লোক ১০ লাখ টাকা দেবে। ৫ লাখ আগে ও ৫ লাখ ১ বছর শেষে। এই জন্য সে আমাকে বিদেশে পাঠিয়েছিল। কিন্তু আমি তখন বুঝলাম আসলে এই লোক কিছুই জানে না। আমি কিসের মধ্যে থেকে কি করেছি, কিভাবে আমার দিন গিয়েছে। আমার যে ওই লোকগুলো জানে মানে নাই সেটাই তো আমার কপাল। এরপর আমার কাছে অনেক ক্ষমা চেয়েছে যে হয়তো টাকার বিনিময়ে আমাকে বিদেশে পাঠিয়েছে। তাই তার আজ কঠিন রোগ ধরা পড়ল। ৩ দিন পর জানতে পারলাম তার এসটিডি হয়েছে, সেক্স ট্রান্সমিটেড ডিজিজ। আমি এ বিষয়ে কিছুই জানতাম না। অশিক্ষিত মানুষ, খুব কম পড়াশোনা জানি। ডাক্তার আমাকে বুঝালেন ওনার এই রোগের পিছনে অন্য কেউ আছে। ওনার সঙ্গী ছিল, তার থেকে এই রোগ উনি পেয়েছেন। আমার কাছে জানতে চাইল আমার এসব আছে কিনা। ওনার বাইরের মেয়েদের সাথে যাতায়াত ছিল কিনা। আমি সত্য কথা জানালাম। ওনাদের বেশ চিন্তিত দেখালো। আরেকটা টেস্ট দিল, এই পরীক্ষা করে ওনারা একটা জিনিস সিওর হতে চায়। একদিন সেটা রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ওনার অবস্থা তখন খুব খারাপ। পায়খানার রাস্তায় রক্ত। এমন এর আগে আমি দেখি নাই। খুব ভয় পাই। ওনার খুব বমি হচ্ছিল। জানতে পারলাম ওনার এইডস হয়েছে। এই রোগ মরণব্যাধি রোগ। আমাদের দেশে খুব কম মানুষের এই রোগ আছে। অনেকে আছে যারা হয়তো বিদেশ থেকে এসেছে বা খারাপ জায়গায় যাতায়াত ছিল তাদের। আমি এসব নিতে পারি নাই। আমার নিজের শরীরও কেমন যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। ১ মাসের মধ্যে আমার স্বামী আমার চোখের সামনে কঙ্কালসার হয়ে মৃত্যুবরণ করল। মৃত্যুর আগে আমাকে একটা কথা বলেছিল সে। সে ভুল করেছে কিন্তু সে আজীবন আমাকে ভালোবেসেছে। হ্যাঁ, কথাটা একদম সত্যিই ছিল। আমি তাকে চাইলেও ঘৃণা করতে পারি না। কেন সেটা জানি না। কিন্তু সে আসলেই এসব জানতো কিনা আমি জানি না। কিন্তু আমার মনে হয় সে সত্যিই এসব জানতো না। কিন্তু আমার জীবনে সে ভয়াবহ স্মৃতি আমি কিছুতেই তাড়াতে পারি না। সেই স্মৃতিগুলো প্রতিদিন রাতে আমাকে তাড়া করে বেড়ায়। আমি আবার বিদেশে যাই। দেশে আমার আর মন টেকে না। ৩ মাস পর বিদেশে চলে যাই। মেয়েদেরকে তার দাদির কাছেই রাখি। দাদির এখন একমাত্র অবলম্বনী ওই ২ মেয়ে। সে তাদের খুব
ভালো আদর যত্নে মানুষ করছে। শারমিন আপুর সাথেই থাকি। প্রায় ৫ মাস হয়ে গেছে। শারমিন আপুর বাবা-মা নাকি তার বাড়ির নাম দিয়েছে তাদের ছেলের নামে। মানে শারমিন আপুর ভাইয়ের নামে। অথচ সব টাকা শারমিন আপুর। একদিন রাতে শারমিন আপু চিৎকার করে কেঁদে উঠল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ উঠে বসি। "আপু কি হয়েছে?" আপু বলল, "ওরে ময়না রে, আমার ছেলেটা আর নাই রে।" আমি হঠাৎ করে কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ এমন কথায় আমার মনে হইল আমি মনে হয় স্বপ্ন দেখছি। শারমিন আপু বলল, "উনার ছেলে এবার এসএসসি পরীক্ষা দেয়। উনার ছেলের স্কুলে যেতে হয় হেঁটে, হেঁটে। যেটা উনার মেয়ে আজ জানালো। কারণ নানানানি যাওয়ার ভাড়া দিয়ে দেয় না। এরপর উনার ছেলে রাস্তা পার হবার সময় ট্রাকের নিচে পড়ে।" এটা বলেই শারমিন আপু বেহুঁশ হয়ে পড়ল। তার অবস্থা খুবই খারাপ। আমাকে বলল, "সব খরচ সে দেবে। তার সাথে যেন দেশে যাই।" অনেক কষ্ট করে ছুটি ম্যানেজ করতে হলো। কারণ ২ জন এক জায়গায়। দেশে গেলাম পরের দিন। খুব করুণ দৃশ্য ছিল শারমিন আপুর। বারবার বেহুঁশ হয়ে যায়। উনার ছেলের শরীর অর্ধেক হয়ে গেছে। উনি আর পারলেন না। একদমই অসুস্থ হয়ে পড়লেন। সাথে টাকা না থাকায় হাসপাতালের বিল বাবদ ওনার বাবা-মায়ের কাছে টাকা আনতে গেলাম। এরপর যেসব কথা অকথ্য ভাষায় শুনলাম, আমার শ্বশুরবাড়ির মানুষের কাছেও সেটা শুনিনি কোনোদিন। অন্তত তারাও আমাকে এভাবে কোনোদিন দেখেনি। শারমিন আপুকে তারা সাফ জানিয়ে দিল তারা শারমিন আপুর মেয়েকে রাখতে পারবে না। বিয়ে দিয়ে দিতে। কোথায় শারমিন আপুর ছেলে মারা গেল, তার এখন সবার সাপোর্ট দরকার। সেখানে তার বাবা-মা তার এমন কথায় সে আরো ভেঙে পড়ল। সে দ্রুত তার মেয়ের ব্যবস্থা করল। ১ সপ্তাহের মধ্যে তার মেয়েকে বিয়ে দিয়ে সে তার বাবা-মাকে জানালো তাদের সাথে আর তার কোনো সম্পর্ক নেই। এমন বাবা-মা যেন পৃথিবীর কারো না হয়। তার বাবা-মা জানালো প্রতি মাসের টাকা যেন ঠিকঠাকভাবে পাঠায়। শারমিন আপু জানালো, "কিসের টাকা?" উনারা জানায় এত বছর তাদের ছেলে-মেয়েকে তারা রেখেছে, তাদের তো একটা পাওনা আছে। আর শারমিন আপুও তো তাদের মেয়ে। শারমিন আপুর মুখের দিকে তাকিয়ে দেখলাম একরাশ কষ্ট ছাড়া ওই মহিলার মুখে আর কিছুই নেই। এর থেকে তো আমার শ্বশুরবাড়িই ভালো। শারমিন আপুকে নিয়ে শেষ ২ দিন আমার বাড়িতে গেলাম। আমার শাশুড়ি তাকে খুব আদর যত্ন করলো। অনেক কথা বলল, তাদের ছেলে আজ এমন ভুল না করলে হয়তো আমাদের জীবন অনেক সুন্দর হতো। হ্যাঁ, এটা সত্যি যে এই পরিবার এখন আমার অর্থে আমার পাঠানো টাকায় চলে। কিন্তু আমার শাশুড়ি, আমি যখন ২য় বাচ্চাটা পেটে ছিলাম, আমার শাশুড়ি হয়তো কোনো কাজ করেনি। কিন্তু সে কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহারও করেনি। সে আমাকে কোনো কাজে সাহায্য করত না। এটাই ছিল তার অত্যাচার। কিন্তু এছাড়া কোনো শারীরিক বা কথা দিয়ে অত্যাচার সে আমাকে করেনি। যেটা শারমিন আপুর বাবা-মা নিজের সন্তানের সাথে করল। আসলে কোনো মানুষের হাতেই তার জীবনের কাগজ কলম থাকে না। সে পারে না নিজের মতন করে নিজের জীবনের গল্পগুলো লিখতে। আমরা সবাই পরিস্থিতির শিকার। যখন যে পরিস্থিতিতে শিকার হই, তখন বুঝি আসলে কি হচ্ছে আমাদের সাথে। আমি এক প্রবাসী। আমার জীবনের কষ্টগুলো হয়তো পুরোটা আবেগের সাথে বলতে পারিনি। কিন্তু এমনও অনেক কষ্ট আছে যেগুলো চাইলেও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। শারমিন আপু খুব অসহায় একজন মা, যে তার ২ জন সন্তানের জন্য বিদেশে গেল। একজন সন্তান হারিয়ে আজ সে অনেকটাই পাগল। প্রায় সে রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে তার ছেলের নাম নিয়ে। ছেলেকে শেষবারের মতন দেখতেও পারলেন না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জেনে বুঝে বিদেশের মাটিতে পা দিবেন। আর কিছু প্রবাসী ভাই-বোনদের পরিবারের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু গভীরভাবে আপনার ছেলে-মেয়ের কথা ভাবেন। আপনারা কল্পনাও করতে পারছেন না কতটা কষ্ট, কতটা যুদ্ধ করে টাকা রোজগার করে আপনাদেরকে পাঠাচ্ছে। আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য তারা যে কতটা কষ্ট করছে এটা আপনারা কল্পনাও করতে পারছেন না। ধন্যবাদ।